কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন। নির্বাচন ব্যবস্থা যুবকদের তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আপামর জনগণের সহযোগিতায় আল্লাহ তাআলা ফেসিবাদকে দুনিয়া থেকে বিদায় করেছেন, বাংলাদেশ থেকে বিদায় করেছেন। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, কবরস্থান, মসজিদ, পেগোডা, মন্দির, রাস্তাঘাট, পুল কালভার্ট সবগুলাতে পার্সেন্টেজ বসিয়ে সম্পদ লুণ্ঠন করা হয়েছে। না, সম্পদ লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে, কারণ তারা এতটাই অপরাধ করেছে। খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই। সৎসাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছেন। আমরা তাদেরকে বলি, না, আসেন আসেন, ফিরে আসেন, আমরা আপনাদের বিচারটা দেখতে চাই। কারণ আপনারা তখন বহু দেশপ্রেমিক নিরীহ মানুষ, আলিম উলামা, হাফিজ, আইতাম, এদেশের বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন, আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি এই দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না, একা থাকার দুঃখ বড় বুথা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশিমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। এই কাশিমপুরের ভাত আল্লাহ আমার কপালে জুটায়নি, যদিও আমি বারবার জেলে গিয়েছি। জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসেনি। তো লোকেরা আমাকে জিজ্ঞেস করে, আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন, আপনি জেলের ভাত খান নাই? আমি বললাম, না, আমি 12 বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে নাই। হ্যাঁ, আমি না খাই, কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে। আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসে যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছে। তাতেও আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখের একটাই জায়গা, আমাদের দেশটার সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে মুঘল বাহিনীর হাতে তুলে দিলেন। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন, তাদের কমপক্ষে 40% মানুষ, আমি বিশ্বাস করি, গত 15.5 বছর তারা কোনো ভোট দিতে পারেননি। কি অপরাধ তারা করেছিলেন? প্রথম ভোটটা হলো, মানুষ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো, ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো। আমি এই প্রাণীগুলোর নাম নিচ্ছি না, তখন পত্রপত্রিকা এবং মিডিয়ায় সেগুলো উঠে এসেছে। 18 সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন, নিশিরাতের নির্বাচন, আর 24-এ এসে করলেন আমি আর মাম্মু, আমি আর দামি, তাই না? একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার দামি ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন। এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। এটাকেই দিলেন আপনারা শেষ করে। সম্মানিত ভাইয়েরা, তারা যা করার করেছে, এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা দেশবাসী, শুধু জামাতে ইসলামী না, দেশের আপামর জনগণ, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে, দেশটাকে যারা ভালোবাসে, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে, সেই কঙ্কালে আমরা গোশত এবং চামড়া পরাতে চাই। ওরা উন্নয়নের নামে লুটতরাজের মহারাজ্য কায়েম করেছিল, আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন,
চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা, এখানেও 6টা উপজেলা আছে সম্ভবত, তাই না? হ্যাঁ, 4টা উপজেলা আছে। এটা একটা জেলা। আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে, আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, আবার সেখানে মেডিকেল কলেজ আছে, এগ্রো ইউনিভার্সিটি আছে, অনেকগুলা শিক্ষার এভিনিউ আছে। কিন্তু চুয়াডাঙ্গায় কিছুই নেই। চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে? চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয়? এটা কি 64 জেলার একটা নয়? এই চুয়াডাঙ্গার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই? এখানকার কৃষকের মাঠে ফলানো শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না? যদি তা খেয়ে থাকে তাহলে চুয়াডাঙ্গাকেও তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে। যে প্রতিষ্ঠানগুলোর কথা এখানে বলা হয়েছে, আমরা বর্তমান সরকারকে বলবো, আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয়, সব আপনারা পারবেন না। আগামী একনেকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দেন। জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। 250 বেডের একটা হাসপাতাল আছে, কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না। হয় সেখানে জনশক্তি অপ্রতুল, নয়তোবা সেখানে যে সমস্ত সুবিধাদি থাকা দরকার সেগুলো নেই। এই জন্যে বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয়। অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না, তাই দুঃখে দুঃখে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই দাবি ন্যায্য দাবি, এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির খেদমত করার দায়িত্ব দেন, আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা কথা দিচ্ছি যে ন্যায্য দাবিগুলোর কথা আমি আমার মুখ দিয়ে বললাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণেই সেগুলো বাস্তবায়িত হবে। আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাতও উঠবে ইনশাআল্লাহ। আপনাদের কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে চিৎকার দিব, এই দাবি বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলেই কোনো মানুষেও কোনো বৈষম্য চাই না, এলাকায়ও কোনো বৈষম্য চাই না। আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক, মানবিক একটা সমাজ হোক। শাসক গোষ্ঠী শাসক না হয়ে জনগণের সেবক হোক, দেশের মালিক না হয়ে জনগণের সেবকে পরিণত হোক। আমাদের দুর্ভাগ্য,